স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। আজকে ভিডিওর এই সেশনে আলোচনা করব তোমরা যারা ক্লাস 7 এর স্টুডেন্ট, ক্লাস 7 এর ফার্স্ট চ্যাপ্টারের ভিডিও আমি আপলোড করে দিয়েছি। বিষয়টা সেকেন্ড চ্যাপ্টারের পার্ট 1 এ কিছু আলোচনা করেছি। সেই সব ভিডিও লিঙ্কগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিও। আজকে ওই সেকেন্ড চ্যাপ্টারই অর্থাৎ ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, সেই সেকেন্ড চ্যাপ্টারেরই পরের অংশগুলো আমি আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। আমি তো আগের ভিডিওতে আলোচনা করেছি যে অক্ষরেখা বলতে কি বোঝায়, দ্রাঘিমা রেখা কাকে বলে, কি কি মানে উল্লেখযোগ্য অক্ষরেখা রয়েছে, তাদের মান কত, অক্ষাংশ কি, দ্রাঘিমাংশ কি, এগুলো। এই ভিডিওতে প্রথমেই যেটা আলোচনা করব সেটা হলো সময় অঞ্চল বলতে কি বোঝায়। সময় অঞ্চল আমি আগেই বলেছি যে আমরা সময় সেই জায়গার দ্রাঘিমার উপর নির্ভর করে দ্রাঘিমার ভিত্তিতে আমরা সময় নির্ধারণ করি। এবারে দেখো, পূর্ব পশ্চিমে এমন কিছু দেশ রয়েছে যে আমাদের এমন কিছু দেশ রয়েছে যে তাদের পূর্ব পশ্চিম বরাবর বিস্তৃতি অনেকটাই বেশি। তারা পূর্ব গোলার্ধেও কিছুটা জায়গা রয়েছে, আবার পশ্চিম গোলার্ধেও কিছুটা জায়গা রয়েছে। তো সেই দেশগুলোতে ধরো একটাই যদি আমি প্রমাণ সময় ধরি বা একটাই যদি সময় ধরি, তাহলে এত বড় দেশের প্রশাসনিক কাজকর্ম চালাতে খুব অসুবিধা হবে। তাই সেই দেশের কয়েকটা দ্রাঘিমার ভিত্তিতে আর কি কিছু নির্দিষ্ট জায়গা বরাবর দ্রাঘিমার ভিত্তিতে তাদের কয়েকটা স্থানীয় সময় বা সময় অঞ্চল চিহ্নিত করা হয়, যাতে প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। এটা কখন সম্ভব, কখন করি না, যেগুলো বড় বড় দেশ, যেমন মনে করো কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, এরা পূর্ব পশ্চিম উভয় গোলার্ধে বিস্তৃত। সেই কারণে যার জন্য রাশিয়াতে মনে রাখবে 11টি সময় অঞ্চল রয়েছে রাশিয়া ফেডারেশনে। এটা কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে রাশিয়ার কটি সময় অঞ্চল রয়েছে। এবারে দেখে নেওয়া যাক ভারতের প্রমাণ সময় বলতে কি বোঝায়। দেখো, ভারতে এলাহাবাদের একদম ভারতের মাঝ বরাবর আর কি, এলাহাবাদের ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখাটা গেছে সেটা কত না 82°30' পূর্ব দ্রাঘিমা। পূর্ব কেন বলছে? কারণ মূল মধ্যরেখার সাপেক্ষে ভারত হলো পূর্ব গোলার্ধের দেশ। তার এবারে ভারতের মানচিত্রের একটু কল্পনা করে না, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও যে কোথা দিয়ে দ্রাঘিমা রেখাটা গেছে। ঠিক এলাহাবাদের উপর দিয়ে 82°30' পূর্ব দ্রাঘিমা রেখা গেছে এবং এই পূর্ব দ্রাঘিমা রেখাটাই এখানে প্রমাণ সময় হিসাবে এর উপর ভিত্তি করে সময় নির্ধারণ করে প্রমাণ সময় হিসাবে সমস্ত কাজকর্ম পরিচালনা করা হয় ভারতে। স্থানীয় সময় হলো কোন স্থানে সূর্যের অবস্থান দেখে, ঠিক আছে, যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। সাধারণত কোনো জায়গায় সেই জায়গাতে দ্রাঘিমায় সূর্যের উন্নতির অবস্থান দেখে, ওই পার্টিকুলার দ্রাঘিমায় সূর্যের অবস্থান ঠিক কখন রয়েছে বা কি অবস্থায় রয়েছে সেইটাকেই স্থানীয় সময় ধরা হয়। সাধারণত দুপুর 12টায়, কেমন, দুপুর 12টার সাপেক্ষে এই স্থানীয় সময়টা ধরা হয়। এরপরে আসি প্রমাণ সময়। দেখো, একটু আগে আমি কি আলোচনা করলাম না, ভারতে প্রমাণ সময়। ভারতে প্রমাণ সময়ের কত দ্রাঘিমাটা ছিল না 82°30' পূর্ব, তাই তো? এবারে তাহলে ভারতে কি আর কোনো দ্রাঘিমা নেই? হ্যাঁ, নিশ্চয়ই আছে। তাহলে আমরা এটা বলতে পারি কোন দেশে অনেকগুলো দ্রাঘিমার মধ্যে থেকে একটি নির্দিষ্ট দ্রাঘিমা অর্থাৎ সেই ভূখণ্ডের মাঝখান দিয়ে গেছে, এইভাবে ধরে নিয়ে যে নির্দিষ্ট দ্রাঘিমাকে ধরে আমরা সময় নির্ধারণ করি এবং সেই সময় সাপেক্ষে অন্যান্য সময় নির্ধারণ করা হয়, তাকেই বলা হয় প্রমাণ সময়। এটা কিন্তু প্রত্যেকটি দেশে একটি নির্দিষ্ট দ্রাঘিমাকে ধরে প্রমাণ সময় নির্ধারণ করা হয়। চলো এবার দেখে নেওয়া যাক পরের বিষয়গুলো। পরে আমরা দেখে নিই প্রতিপাদ স্থান বলতে কি বোঝায়। দেখো, আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে পৃথিবীর মাঝখান দিয়ে উত্তর দক্ষিণে 0° অর্থাৎ মূল মধ্যরেখা রয়েছে, তাই তো? তাহলে পৃথিবীর কোন স্থানের একদম একটা নির্দিষ্ট স্থান থেকে ঠিক তার বিপরীত দিকের একদম ওই স্থানে, ওই ছেদবিন্দুতেই ওই স্থানটাকেই বলা হয় তার প্রতিপাদ স্থান, ঠিক আছে? মনে করো এই পেনটার এই দিকের এই যে অংশটা, ঢাকার এই অংশটা, এটা হলো 0° এবং ঠিক তার উল্টো দিকের এই অংশটা
এই জায়গাটাকে বলা হচ্ছে প্রতিপাদ স্থান। এই প্রতিপাদ স্থান কত হয়? প্রতিপাদ স্থান সবসময় হয় তোমার 180 ডিগ্রি। কেমন? আচ্ছা, এরপরে আসি ক্রোনোমিটার। ক্রোনোমিটার কি? ক্রোনোমিটার হলো গ্রিনিচের সময় নির্ণয়ের ঘড়ি। এটি কি আবিষ্কার করেছিলেন? এটি আবিষ্কার করেছিলেন জন হ্যারিসন 1779 খ্রিস্টাব্দে। তোমাদের কিন্তু শর্ট প্রশ্নে এটা আসে। জিএমটি এটা কি? এটার ফুল ফর্ম হলো গ্রিনিচ মিন টাইম। ঠিক আছে, মানে গ্রিনিচের উপর দিয়ে তো মূলমধ্যরেখাটা প্রসারিত হয়েছে, তাহলে সেই গ্রিনিচের উপর দিয়ে যে মূলমধ্যরেখা প্রসারিত হয়েছে, সেই গ্রিনিচের যে সময়টা সেটাকেই সারা পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরে বাকি জায়গাগুলোর প্রমাণ সময় বা স্থানীয় সময়কে আমরা কনসিডার করি। তো সেই 0 ডিগ্রিটাই হলো এখানে আমার জিএমটি বা গ্রিনিচ মিন টাইম। এরপরে আসি এএম পিএম। আমরা লিখি না 11 AM 2 PM, আবার 2 AM 8 PM। দেখো, পৃথিবীর আবর্তনের সাপেক্ষে যখন সেটা এবার দিনের পরিসরে ঘুরতে ঘুরতে আবর্তন হতে হতে যখন দুপুর 12টার পর হয়ে যায়, তখন তাকে আমরা বলবো পিএম। যেই 12টা 5 হবে, 12টা 1 হবে, পিএম হয়ে গেল, মানে পোস্ট মেরিডিয়ান। ঠিক আছে, পোস্ট মেরিডিয়ান। এম হলো অ্যান্টি মেরিডিয়ান, অর্থাৎ রাত 12টা থেকে পরের দিন 11টা 59 পর্যন্ত সময়টাকে আমরা বলবো এএম। তারপরে যেই 12টা হয়ে গেল, 12টা 1 থেকে রাত্রির 11টা 59 পর্যন্ত আমরা বলবো পিএম। আরো কিছু বিষয় এবারে দেখে নেওয়া যাক। এরপরে আমরা দেখে নিই নিরক্ষীয় তল বলতে কি বোঝায়। আমরা জানি যে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে যে কাল্পনিক রেখা গেছে সেটাকেই বলা হয় নিরক্ষরেখা, যার মান হলো 0 ডিগ্রি, এবং এটি একটি পূর্ণবৃত্ত এবং মহাবৃত্ত। নিরক্ষরেখাকে কিন্তু মহাবৃত্ত বলা হয়। তাহলে এই মহাবৃত্ত বা নিরক্ষরেখা বরাবর যদি আমরা কল্পনা করে নিই যে পৃথিবীর এই উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধকে যদি আমরা আলাদা করি, তাহলে যে দুটি আমরা তল পাবো এটাকেই বলা হয় নিরক্ষীয় তল। অর্থাৎ নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে যদি উত্তর এবং দক্ষিণে বিভাজন করা যায়, তাহলে যে অংশটা আমরা পাবো, যে তলগুলো আমরা পাবো, তাকেই বলা হয় নিরক্ষীয় তল। এবারে দেখে নিই, আমরা অক্ষরেখা অক্ষাংশ এগুলো পড়েছি, তাহলে সেই অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে কয়টি তাপ অঞ্চলে বিভক্ত করা যায়। দেখো, আমরা কি জানি যে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ঠিক আছে, নিরক্ষরেখা থেকে ধরো আরো নিম্ন অক্ষাংশ পর্যন্ত সূর্যের কিরণ বা উন্নতি কোণ প্রায় লম্বভাবে। তাহলে সূর্যের এই উন্নতি কোণের সাপেক্ষে 0 ডিগ্রি থেকে উত্তরে কর্কট ক্রান্তি রেখা এবং দক্ষিণে কর্কট ক্রান্তি রেখা, আমরা জানি কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা, সরি আমি ভুল বললাম, দক্ষিণে মকর ক্রান্তি রেখার মান কিন্তু সমান। তো এই পর্যন্ত কি হচ্ছে, সূর্যের তাপের পরিমাণ বেশি, তাই এই অঞ্চলটাকে বলা হয় উষ্ণমণ্ডল। এই অঞ্চলটাকে বলা হয় উষ্ণমণ্ডল। তারপরে আরেকটু উপরে যায় সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত অঞ্চল, অর্থাৎ 66.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ। সেখানে কিন্তু সূর্যের উন্নতি কোণ অনেকটাই কমে যাচ্ছে, অর্থাৎ সূর্য সেখানে তীর্যকভাবে কিরণ দিচ্ছে, তাই সূর্যের তাপের পরিমাণটা অনেকটা কমে যাচ্ছে। তাই এই জায়গাগুলোকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল। এর পরবর্তীতে একদম যে মেরুবিন্দু দুটি রয়েছে
সুমেরু এবং কুমেরু, সেখানে তো সূর্যের তাপ পৌঁছায় না বললেই চলে। সে কখন দক্ষিণায়ন হবে উত্তরায়ণ হবে, তবে এক একটা মেরু অঞ্চল 6 মাস করে দিন পাবে, আবার 6 মাস করে রাত পাবে। তো তার ভিত্তিতে এই দুটো অঞ্চলে কিন্তু তাপমাত্রা 0 ডিগ্রি বা মাইনাসেও চলে যায়। এই দুটো অঞ্চলকে বলা হয় হিমমণ্ডল। তাহলে স্টুডেন্ট তোমরা বুঝতে পারলে যে অক্ষাংশের ভিত্তিতে এবং সূর্যের পতন কোণের সাপেক্ষে আমাদের সমগ্র পৃথিবীকে 3টি তাপ অঞ্চলে বিভক্ত করা যায়: উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডল। তাহলে ক্লাস 7 এর সেকেন্ড চ্যাপ্টারটা আমার কমপ্লিট হয়ে গেল। আবার ফের নেক্সট চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে চলে আসবো। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।